গত ক্লাসে ঘোষণা দেওয়া হয়েছিল হাইড্রোফোবিনাম। হাইড্রোফোবিনাম নিয়ে আমরা আবার শুরু করছি। আমাদের একবার করা হয়ে গেছে সবগুলো ওষুধের উপরে আলোচনা বা ট্রু ডিজিজের উপরে আলোচনা করা হয়ে গেছে। ওষুধের উপরে ওষুধের ফিলোসফি নিয়ে আলোচনা করছিলাম। তো আবার আমরা সেই ধারাবাহিকতায় প্রথম থেকে শুরু করছি। আজকে আবার হাইড্রোফোবিনাম নিয়ে কথা বলবো আমরা। তো প্রথমেই আক্তার ভাই, আপনি আনমিউট আছেন, আপনি বলে ফেলেন। আমি শুরু করব। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইড্রোফোবিনাম আমরা একটা ইউনিভার্সাল অ্যান্টিডোট হিসাবে হাইড্রোফোবিনামকে আমরা ইউজ করে থাকি। যেমনটি আমাদের স্যার বলেছেন সেভাবে আমরা হাইড্রোফোবিনাম দিয়েই আমরা রোগীর ট্রিটমেন্ট শুরু করি। তো হাইড্রোফোবিনাম যেখানেই আসবে সেখানে একটা অস্বাভাবিকতার প্রসঙ্গ চলে আসবে। অস্বাভাবিকের অপর নামই হচ্ছে হাইড্রোফোবিনাম। আসলে একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয় সে কোন ওষুধের প্রকট জীবন দর্শন নিয়ে জন্মগ্রহণ করেছে, কোন ওষুধের প্রচ্ছন্ন জীবন দর্শন নিয়ে সে জন্মগ্রহণ করেছে। সেটা যখন সে ভূমিষ্ঠ হয় তখন থেকে সে তার আচার আচরণ দিয়ে সেটা বুঝিয়ে দেয়। এরপরে বয়স যত বাড়তে থাকে তার জীবন দর্শনের বৈশিষ্ট্যগুলো তত প্রকট হতে থাকে এবং তা থেকে আমরা এই হাইড্রোফোবিনামটা আরো সহজে ইন্ডিকেট করতে পারি। অস্বাভাবিকতা বলতে আমরা যে জিনিসটা বোঝাই সেটা হলো জীবনের শুরু থেকেই অস্বাভাবিক শান্ত, তারপরে অস্বাভাবিক মেধাবী হতে পারে, অস্বাভাবিক হিসাবী হতে পারে, অস্বাভাবিক বিনয়ী হতে পারে, অস্বাভাবিক ভদ্র হতে পারে, তারপরে কর্তব্যপরায়ণ হতে পারে, মায়া মমতা ওর ক্ষেত্রে অস্বাভাবিকতা হতে পারে। তো এদের প্রচন্ড পরিমাণ একেবারে জীবনের শুরু থেকে কারো না কারোর সাথে সম্পর্ক থাকে খুব বেশি। সেটা ডেনড্রাইভ দিয়ে আঠা লাগানোর মতো অনেকটা সম্পর্ক থাকে। তো জীবনের শুরু থেকেই এই শিশুদের যে জীবন দর্শনগুলো আমরা দেখতে পাই সেটা হলো নির্দিষ্ট সময়ের আগে এরা ভূমিষ্ঠ হতে পারে অথবা নির্দিষ্ট সময়ের পরে ভূমিষ্ঠ হতে পারে। তারপরে এরকম হওয়ার কারণ যদিও তার মায়ের কোনো সমস্যা ছিল না, তারপরে এরকম এরকম সমস্যা দেখা দেয়। জন্মানোর পরপরই শারীরিক অস্বাভাবিকতা তার ভিতরে থাকে, যে কারণে তাকে হসপিটালাইজড করতে হয়, এনআইসিইউতে রাখতে হয়। জন্মানোর সময় আমরা জানি শিশুরা স্বাভাবিক অবস্থায় কান্নার সাথে সাথেই এই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না শুরু করে, কিন্তু হাইড্রোফোবিনামের যে শিশুগুলা সেগুলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কান্নাকাটি করে না, দেরিতে কান্নাকাটি করে এবং পরে দীর্ঘদিন ধরে শিশুর এই অবিরাম কান্না জন্য বাড়ির আশেপাশে বা বাড়িতে লোকজন ঘুমাতে পারে না ঠিক মতো। তারপরে জন্মের পরপরই ভয়ঙ্কর অসুস্থতা ধরা পড়ে। ডাক্তারবাবুরা এই বাচ্চাটাকে নিয়ে বা শিশুটাকে নিয়ে হতাশা প্রকাশ করে যে এই ধরনের শিশুর কোনো চিকিৎসা নাই, এরকম ধরনের চিন্তা চেতনা ডাক্তাররা ধারণা দিয়ে থাকে। এই ভয়ঙ্কর অস্বাভাবিকতা ও অসামঞ্জস্য দৈহিক গঠন এই শিশুদের থাকে। তারপরে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার সময় তার দাঁত, চুল, গোঁফ এইগুলো থাকতে পারে। তো হাইড্রোফোবিনামের শিশুর হাইড্রোফোবিনাম জীবন দর্শন গুলা, যে দুটো জীবন দর্শন থাকে, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। এই ভালো দিক বা খারাপ দিক এই ফিলোসফি গুলো একেবারে আনচেঞ্জ থাকে। ছোটবেলা থেকেই যে খুব ভয়ঙ্কর ধরনের আচরণ সমৃদ্ধ যাদের ভেতরে থাকে তারা সারা জীবনই খুব ভয়ঙ্কর থেকে যায়, এবং যারা খুব বেশি ভালো চরিত্রের বা খুব ভালো জীবন দর্শন, সেই জীবন দর্শন নিয়েই এই শিশুগুলো বড় হয়। দিকটা কি অল্প থেকেই মানে একেবারে জীবনের শুরু থেকেই প্রচন্ড শান্ত, কখনো কোনো কান্নাকাটি করে না, কাউকে ব্যাঘাত ঘটায় না, ঘুমের, বরাবরই শান্ত স্বভাবের। তারপরে ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান এবং এদের বুদ্ধি বড় মানুষের মতো, অনেক সময় বড় মানুষও এদের কাছে বুদ্ধি নিতে আসে।
এদের পড়াশোনার প্রতি প্রচন্ড পরিমাণ আগ্রহ থাকে। এই চরিত্রের এই সমস্ত ভালো গুণগুলোর জন্য সকলকে মানে সকলেই তাকে খুব ভালোবাসে। এরা আবার মানে এদের এই হিসাব কিতাব বা জ্ঞান গরিমানার জন্য বড় মানুষগুলা এদেরকে দেখে এদের কাছে অনেক সময় চাই যে তাদের কাছ থেকে শিক্ষা নিতে চায়। এই যে ভালো দিক এবং খারাপ দিক, এই ভালো দিক এবং খারাপ দিকটা হাইড্রোভূমি নামের মানে প্রচন্ড আকারের ভালো অথবা প্রচন্ড আকারের খারাপ, এইটাই হলো হাইড্রোভূমি নামের একটা গুরুত্বপূর্ণ জীবন দর্শন। এবং এই জীবন দর্শন তার পুরোটা জীবন দর্শনের ভেতরে যে ভয়ঙ্করতা থাকে, যে কারণে আমরা 3টা এইচ এর দ্বারা এই হাইড্রোভূমি নামকে নির্দেশ করে থাকি। সেটা হচ্ছে হরিবল, হসপিটালাইজেশন এবং হাইড্রোভূমি নাম। এইটা হচ্ছে এই হাইড্রোভূমি নামের জীবন দর্শনের মানুষের জন্য এই কথাটা অত্যন্ত মানে কঠিনভাবে প্রযোজ্য। তো এই মোটামুটি হাইড্রোভূমি নাম সম্পর্কে ছোটখাটো একটু ধারণা। ধন্যবাদ আখতারুজ্জামান ভাই, আখতার হোসেন ভাই। এরপরে আমাদের আমিনুল ভাই, আমিনুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম একটু আসসালাম। আজকে আগে বাড়ান, আমি একটু ব্যস্ত আছি অন্য কাজে, পরে বলবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে মিজান ভাই। মিজান ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই তো ওই বললেন হাইড্রোবিমানের ভালো সাইড গুলা সবই ঠিক আছে। আমি হাইড্রোবিমানের একটু নেগেটিভ সাইড বলি। এই শিশুরা রেগে গেলে মেঝেতে গড়াগড়ি দেবে, একেবারে ছোটবেলায় তার কন্ডিশনটা হলে নিজের হাতে কামড় দেবে, আর একজনের চুল টেনে ধরবে। শিশু প্রচন্ড জেদি, এত কান্নাকাটি করবে আশেপাশের মানুষ ঘুমাইতেই পারে না। এবং একটু বড় হইলে শিশু হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে ফেলবে, ভাঙচুর করবে। এবং এরা যাকে ভালোবাসবে অন্য কেউ ভালোবাসুক এটা সে চায় না, সে তার ভালোবাসার ভাগ দিতে রাজি না। সে ওই মারামারি করবে এবং নিজেকে মারবে, ভাই বোনদেরকে মারবে, খেলার সাথীদেরকে মারবে। হ্যাঁ, সে আসলে বুঝতেই পারে না যে সে নিজে কি করতেছে। তবে একটা জিনিস হলো, সে যখন বুঝতে পারবে তখন আবার সে চুপ হয়ে যাবে এবং নিজেকে অপরাধী ভাববে, তখন আর কথাবার্তা বলবে না। সে চেষ্টা করবে যে নিজেকে সংযত করার জন্য, তার ভিতরে একটা অনুশোচনা বোধ জাগবে। কিন্তু এটা আসলে পার্মানেন্ট হয় না, ওই সময় পর্যন্ত। কিছুক্ষণ পরে আবার যেই সেই ভুলা যায়, ভোলা মনের বেশি থাকে। এদের আর একটা থাকে, এদের মুখ থেকে লালা ক্ষরণ হয়, ঘুমন্ত অবস্থায় হয়, জাগ্রত অবস্থায় হয়। এরা যখন একটু বড় হয়, এরা বড় হয়ে গেলে ভয়ঙ্কর রাগী হয়। এরা আগুন দিতে বা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। বড়রা প্রচন্ড রাগ দেখায়, পরবর্তীতে আবার আফসোস করে। কিন্তু একটা দুর্ঘটনা ঘটানোর পরে তারা আফসোস করে। নিজেরা আত্মহত্যা করার মতো মানসিকতা এদের জন্য কোনো ব্যাপারই না। এই হলো এদের রাগের অবস্থা। আর ভাই যেটা বলছেন যে আসলে অস্বাভাবিকতার অপর নামেই রেবিস সিনড্রোম, এটাই সত্য কথা। এই আর কি, আমি রাগের কথা বললাম, আপনি বাকিটা ইনশাল্লাহ আলাপ করবেন। আচ্ছা ঠিক আছে। আমাদের সরকার ভাই কই? আসসালামু আলাইকুম। আসসালাম সরকার ভাই। আমাদের আক্তার ভাই, মিজান ভাইয়ের কাছ থেকে তো মোটামুটি অনেকটাই চলে আসছে, আর জাহিদ ভাই তো আছি, আমরা কি বলবো। আপনি আমি একটু বলি, যতটুকু সেটা পারেন হচ্ছে যে ততটুকু বলেন। আসলে হাইড্রোভূমির কিওয়ার্ড হচ্ছে হরিবল, হসপিটালাইজেশন আর হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড। এই তিনটা হচ্ছে তার কিওয়ার্ড। এই তিনটার দিকে যদি আমরা মনোনিবেশ করি, তাইলে আমরা হাইড্রোভূমির মূল চিত্র আমরা খুঁজে পাবো আর কি। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে ছোটবেলায় তারা মা, দাদা, দাদি, নানা, নানি যার কাছেই বড় হয়েছে,
তার প্রতি যদি 100 ভাগ ভালোবাসা থাকে, আর আজও যদি 100 ভাগ আমরা পাই, তাহলে আমরা সেটাকে হাইড্রোজেন হিসাবে আমরা চিন্তা করব। আর হাইড্রোজেন এদের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেখান থেকে হাইড্রোজেনটা আসে সেটা হচ্ছে পিআরএস, পোস্ট রেবিস সিনড্রোম থেকেই আমরা হাইড্রোজেন পাই আমরা, সেটা চিত্রটা। তাই পোস্ট রেবিসটা হচ্ছে যেটা হাইড্রোজেনের মূল বিষয়টা, সেটা অস্বাভাবিকতা। যেখানে অস্বাভাবিকতা পাবো সেখানে আমরা হাইড্রোজেনকে খুঁজে পাবো, তার চিত্র খুঁজে পাবো আমরা। এদের জীবন দর্শন বিভিন্ন ভালো গুণ দিয়া দেখা যায়, আবার যার ভালো গুণ থাকবে সারা জীবনে সেই ভালো গুণটাই তার মধ্যে বিরাজিত থাকবে। আবার যার মধ্যে দোষের সমাহার থাকবে ছোটবেলা থেকে, যা বড় হওয়ার পরও সে সেই দোষগুলা থাকবে। যেমন জীবনের শুরু থেকে যদি সে পড়ালেখায় অমনোযোগী হয়, ভীষণ অমনোযোগী হইলে ভীষণ সে জেদি হবে, ভীষণ খারাপ হবে, নেশার প্রতি তার আসক্তি থাকবে, সব দিক দিয়ে সে নেগেটিভ অবস্থা থাকবে। অর্থাৎ পজিটিভ হইলে সে শুরু থেকে পজিটিভ থাকলে শেষ জীবন পর্যন্ত সে পজিটিভ থাকবে, আর নেগেটিভ থাকলে সে জীবনে শুরু হইলো শেষ জীবনে তার মধ্যে নেগেটিভ অবস্থা থাকবে। এটি হচ্ছে হাইড্রোজেনের মানে আমরা মূল সুর মানে খুঁজে পাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সরকার ভাই, এম এ সরকার ভাই। আমাদের মাসুম সরকার ভাই আছে? বাবুল আক্তার সাহেব, মাসুম সরকার ভাই আছে? বাবলু ভাই, হাফিজউদ্দিন ভাই, জাহিদ ভাই আপনার আলোচনা করেন, আমি শুনতেছি। আজকে অংশগ্রহণ করব না, শুনি আমি। আচ্ছা, আর কেউ? হাফিজ ভাই, হাফিজ ভাই, মাসুম ভাই তো আছে মনে হচ্ছে, তা সাড়া মাসুম দিল না যে। ওই মাসুম ভাই না, মাসুম সরকার ভাই। মাসুম ভাই নতুন তো, ওনাকে যদি উনি বলতে পারেন তাহলে বলবেন, না পারলে জোর নেই। মাকসুর আপা, আপনি বলেন। পিয়াস ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, বলেন। সিনিয়র ভাইগুলো তো সবই মোটামুটি বলেই ফেললো, আর বাকিটা তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। তা আমার একটা জিনিস মনে হয়, যোগ করেন। জি জি ভাই, আমার একটা ব্যাপারই শুধু মনে হয় আর কি, যে হাইড্রোফোবিনাম বা রেবিস যে বিষয়টা, এটা একটা অন্য একটি সত্তার উপস্থিতি, যেটা আমাদের সত্তাটাকে শেষ করে দিতে চায়। তো এই বিষয়টাই হচ্ছে মূল পয়েন্ট আমার যেটা মনে হয়। এর উপরে আর সবকিছুই হরিবল বলি, এটা বলি, ওটা বলি। ভাই সিরাজুল হক, ধন্যবাদ আমাদের পিয়াস ভাইকে। এবার সিরাজুল হক ভাই, দেখি কি বলেন উনি। সিরাজুল হক ভাই, শুনতে পাচ্ছেন? আমি কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আর আমার একটা পেশেন্ট, বাবা মা সবাই মা সিজারে ছিল। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর স্যার, সিজারে ছিল। হ্যাঁ, তো প্রথম কার্বোভেজ সিএমএ দেওয়া হয়েছিল, মায়ের শ্বাসকষ্ট আছে। তারপরে বৃদ্ধি পাওয়ার পরে কার্বোভেজ 200 দিছিলাম, কিন্তু বাচ্চাটার বুকে ঘর আছে এবং কাশি আছে, কালকে রাতে ঘুমাতে পারেনি। 200 দিছিলাম।
আচ্ছা, তারপরে এখনো বাচ্চাটা হচ্ছে কাশিটা কমছে না স্যার, 2.5 বছর বয়স, বুকে ঘর ঘর আছে, সিজারের বাচ্চা। আর আপনি কি দিয়েছিলেন প্রথমে? প্রথমে কার্বোভেজ সিএম ছিল স্যার, হ্যাঁ, তারপরে 200 ছিল। আচ্ছা, আপনি এখন হাইড্রোফোবিনাম সিএম দেন? আচ্ছা, তার আগে একবার হাইড্রোফোবিনাম সিএম দেওয়া ছিল একবার স্যার, কার্বোভেজ সিএম এর আগে। এখন আবার দেন? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা। ভাই ওনারে সরিনাম দিয়ে হাইড্রোফোবিনামে গেলে ক্ষতি কি? উনি উল্টো পাল্টা করেছেন, তো ওই দিকে না গিয়ে আমরা সরাসরি প্রথমে চলে আসি। বুঝাইতে পারলাম? জি ভাই, জি ভাই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি, ওকে। আইব সাহেব কিছু বলবেন? জি স্যার, স্যার বলবো। বলেন। হাইড্রোফোবিয়ামের বাচ্চাগুলো অস্বাভাবিক শান্ত, ভালো, ভদ্র, এগুলো যদি দেখা দেয় তাহলে প্রচন্ড রাগ হলে বা ঝগড়াটা মনোভাব বা কারোর প্রতি ক্রোধ, রাগ যদি বেশি হয়, মারতে যায়, ইট ছড়ে, ঢিল ছড়ে, এগুলো ছড়লে আমরা হাইড্রোফোবিয়াম দেব কেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আইব সাহেবের প্রশ্নের উত্তর দিয়ে নিই, তারপরে আমরা সামনের দিকে এগোই। আমরা জানি হাইড্রোফোবিনামের মুদ্রার এক পিঠ যেমন ভালো, মুদ্রার অপর পিঠ তেমন খারাপ। দু ধরনের হাইড্রোফোবিনাম আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে শুধু ভালো গুণ আর ভালো গুণ, আর একটা হচ্ছে যে শুধু খারাপ আর খারাপ, কেউ তাকে পছন্দ করে না, যে সব সময় সবার পিছনে লেগে থাকে। তো এই জন্য আমরা যেহেতু হাইড্রোফোবিনামের দুটো দিক পাচ্ছি, সেই জন্য যেমন ভালো হলেও হাইড্রোফোবিনাম দেব, তেমনি খারাপ হলেও হাইড্রোফোবিনাম দেব। আইব সাহেব, আইব হোসেন। জি স্যার, বুঝা গেছে? জি জি। হ্যাঁ, সিরাজ ভাই কি বলবেন? হ্যাঁ হ্যাঁ যাই ভাই, আমার আমার একটা প্রায় 1-1.5 বছর ধরে আমার চিকিৎসা আছে একটা পেশেন্ট, মানে মহিলা, ওনার জরায়ুতে টিউমার। তো আমি প্রথম সাইকেলে বেশ ভালোই, মানে একেবারে হাইড্রোফোবিয়াম 30 পর্যন্ত গেছিলাম। তো পরবর্তীতে সেকেন্ড সাইকেলে আমি থুজা পাই, তো থুজা দেওয়ার পরে সে বেশ ভালো আছে, কিন্তু তার সাদা স্রাবটা বেড়ে গেছে। তো এখন প্রায় 2 মাস হইলো থুজাই চলতেছে, এখন 24 চলতেছে। তো এখন আমি এখন আমি কি করতে পারি, মানে সাদা স্রাবটা বন্ধ হচ্ছে না। আচ্ছা, যখন আমার প্রথম সাইকেলে ছিল তখন কিন্তু সাদা স্রাব ছিল না, কিন্তু থুজার সাথে ওই জিনিসটা ই হচ্ছে না। থুজা কখন থেকে সাদা স্রাব শুরু হয়েছে? ওই থুজা যখন মানে সিএম থেকে শুরু করছে তখন থেকেই। সিএম থেকে শুরু করেছেন তখন থেকেই সাদা স্রাব শুরু হয়েছে, তাই তো? জি জি জি। এখন এটা তার ডিসচার্জ কিনা সেটা তো আপনার বুঝতে হবে। মানে জিনিসটা বুঝলাম না। ডিসচার্জ অর্থ? আচ্ছা, ডিসচার্জ বলতে যে আমাদের শরীরে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে তা বের হওয়ার বেশ কিছু পথ রয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, যেমন আমরা চিকিৎসা করতে করতে যদি দেখি যে কি হচ্ছে, মানুষটার চুলকানি বের হয়েছে বা দাউদ হয়েছে বা একজিমা টাইপের এই ধরনের কিছু একটা হয়েছে, তখন আমরা কি করি? আমরা বলি যে আপনি অপেক্ষা করেন, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো কেন বলছি? কারণ হচ্ছে এটা এক ধরনের ডিসচার্জ। তেমনি ভাবে কারো অতিরিক্ত আমাশয় হতে পারে, কারো অতিরিক্ত কি বলে সাদা স্রাব হতে পারে, কারো পাতলা পায়খানা হতে পারে, কারো বমি হতে পারে। এইভাবে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যেতে পারে যে কোনো উপায়ে। তো সেই জন্য যেহেতু আপনার আগে ছিল না, থুজা দেওয়ার পরে এটা শুরু হয়েছে,
তো আমার মনে হয় একটু অপেক্ষা করলে আস্তে আস্তে এটা কমে আসবে, মনে হচ্ছে ডিসচার্জ হচ্ছে। আচ্ছা, আমার চিকিৎসার আগে কিন্তু ছিল, মানে যখন আমি হাইড্রোফোনিয়াম দিলাম তখন কিন্তু আর ছিল না, হ্যাঁ কিন্তু এখন ঠিক আছে, কিন্তু কিন্তু থুজা দেওয়ার পরে শুরু হয়েছে, এটা ডিসচার্জ হতে পারে, অথবা ইতিপূর্বে ছিল কিনা সেটা খোঁজ নিয়ে দেখেছেন কিনা। হ্যাঁ, আমার চিকিৎসার আগে ছিল। হ্যাঁ, তাহলে ওই ওই জায়গা থেকে আবার চালু হয়েছে, এটাও ঠিক হবে। আপনি যেভাবে এগোচ্ছেন এভাবে এগিয়ে যান। ধন্যবাদ। জি ঠিক আছে। এখন আমরা হাইড্রোফোবিনাম নিয়ে একটু কথা বলি। হাইড্রোফোবিনাম কিভাবে আমাদের প্রথম সাইকেলে আসলো তার একটা ঘটনা আমি গত ক্লাসে, আমাদের গত যে ক্লাস আমরা করেছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমি একটু বলেছিলাম। আজকে যেহেতু দু একজন নতুন আছে সেজন্য আমি এই ঘটনাটা আবার পুনরাবৃত্তি করছি। সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে রুগী আসুক না কেন সেই রুগীর ক্ষেত্রে হাইড্রোফোবিনাম সিএম 1 ডোজ প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে যুক্তি সেটা হচ্ছে যে হাইড্রোফোবিনাম নেই পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না। কেন যাবে না? কোনো না কোনো ভাবেই তার ভিতরে র্যাবিস ভাইরাস যুক্ত হয়েছেই। এখন কথা হচ্ছে যে র্যাবিস ভাইরাস যুক্ত হতে পারে, তাই বলে প্রথমেই কেন? অন্যান্য মেডিসিনও তো প্রথমে আসতে পারে। সেক্ষেত্রে একটা মাত্র যুক্তি, সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে জেনেছি যে আমাদের স্যার উনি ওনার গবেষণায় দেখেছেন যে শরীরের সাথে প্রথম যে মায়োজোম বা প্রথম যে ট্রু ডিজিজ যুক্ত হয় সেটা হচ্ছে PRS, পোস্ট র্যাবিস সিন্ড্রোম। পোস্ট র্যাবিস সিন্ড্রোম যুক্ত হয়ে মানুষকে অসুস্থ করে দেয়, এবং সেই অসুস্থতা ধারাবাহিকভাবে চলতে থাকে। একটা পর্যায়ে গিয়ে মানুষকে ধীরে ধীরে আরো বেশি অসুস্থ করে তোলে। তার পিছনে অনেকগুলো কারণ, যেমন একটা অসুখ শুরু হলে সেই অসুখ সারানোর জন্য মানুষ ঔষধ খায়। সে বিভিন্ন ধরনের ঔষধ খেতে পারে, সেই ঔষধটা যে সাইড ইফেক্ট আছে সেই সাইড ইফেক্ট দূর করবার জন্য আবার আরেকটা মেডিসিনের প্রয়োজন হয়। ওই মেডিসিনের সাইড ইফেক্ট দূর করার জন্য আবার আরো একটা মেডিসিন। এভাবে মেডিসিনের সংখ্যা বাড়তে থাকে, মানুষের সুস্থতার সংখ্যা, সুস্থ হওয়া দিনগুলোর সংখ্যা, সুস্থ থাকা দিনগুলোর সংখ্যা কমতে থাকে। যার জন্য আমরা প্রথমেই হাইড্রোফোবিনামকে প্রথম প্রেসক্রিপশন হিসাবে রাখছি। এর পেছনে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে হাইড্রোফোবিনাম একটি বহুমুখী ক্রিয়াশীল ঔষধ। হাইড্রোফোবিনাম আমরা হাইড্রোফোবিনামকে যেমন ঔষধের যে ক্ষতিকারক দিক দূর করতে দেখি, তেমনি ভাবে অ্যান্টি টিউবারকুলার মেডিসিন হিসাবেও কাজ করে। তো সেই জন্য বহুমুখী দিক থাকার ফলে আমরা হাইড্রোফোবিনামকে প্রত্যেকটা রোগীর প্রথম সাইকেলের প্রথম মেডিসিন হিসাবে নির্বাচন করি। হাইড্রোফোবিনাম নিয়ে আপনারা ইতিপূর্বে আমাদের বেশ কয়েকজন ভাই চমৎকার আলোচনা করেছেন। আমি একটু একটু করে টাচ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। হাইড্রোফোবিনাম শুরু হয় জাইগোট থেকেই। ডাক্তার কেন সাহেব বলেছেন, যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে তার সমস্ত রোগ নিয়ে জন্মগ্রহণ করে, শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন সময় বিভিন্ন অসুখ তার আক্রমণ করে থাকে। এখানে কোনো অসুখ
কিন্তু মানুষ অর্জন করতে পারে না, সেটা কেন্ট সাহেবের এই কথা দ্বারা স্পষ্ট। আমরা জেনেটিক ভাবে যেগুলো নিয়ে আসি সেইগুলোতেই বিভিন্ন সময়ে বিভিন্ন লক্ষণ হিসাবে বিভিন্ন রোগের নামে প্রকাশ পেয়ে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। যদি আমরা আমাদের ব্লাড দেওয়ার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ব্লাড দেওয়ার আগে একটা টেস্ট করতে হয়, সেই টেস্টে দেখা যাচ্ছে সব নন অ্যাক্টিভ লেখা থাকে। তো সেই নন অ্যাক্টিভ মানে কি? মানে হচ্ছে এটা ভিতরে আছে কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে বা রিসেসিভ অবস্থায় আছে। যদি ওটা প্রিডমিনেন্ট হয় তাহলে সেই সমস্ত রোগগুলো আমাদের দেহের মধ্যে কষ্টকর লক্ষণ তৈরি করবে। যেহেতু কষ্টকর লক্ষণ তৈরি করে নাই, সেজন্য তারা রিসেসিভ অবস্থায় সমস্ত রোগ, সিফিলিস, গনোরিয়া, তারপরে এই বেশ কয়েকটা রোগের টেস্ট করা হয়, সেই টেস্টে দেখা যায় সবগুলো নন অ্যাক্টিভ হিসাবে আছে। তো যার কারণে কেন্ট কিন্তু বলেই দিয়েছেন আগেই যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন সমস্ত রোগ নিয়ে জন্মগ্রহণ করি। তো সেই হিসাবে আমাদের কোনো রোগ অর্জন করা সম্ভব নয়। আর হাইড্রোফোবিনামের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন জন্মের সাথে সাথে কান্না করতে পারে, আবার জন্মের সাথে সাথে কান্না না করে কিছু সময় পরে কান্না করতে থাকে এবং সেই কান্না যেন থামতে চায় না। আবার কি হয়, কিছু সময় পরে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করার পরে বাচ্চা কান্না করলো, তারপরে কিছু সময় পরে থেমেও গেল। আমরা যত বাচ্চাকে দেখব জন্মের পরেই তাদেরকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে, সেগুলো কনফার্ম হাইড্রোফোবিনাম নিয়ে পৃথিবীতে জন্মেছে। এবং তাদেরকে অবশ্যই হাইড্রোফোবিনাম দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটুখানি বলার, সেটা হচ্ছে যে হাইড্রোফোবিনাম এই সমস্ত বাচ্চাদের দিলে আমরা কিন্তু কি করতে পারি, মানে বৃদ্ধি দেখতে পারি, বৃদ্ধি হবে এমন হতে পারে। তো যার জন্য আমরা এইসব বাচ্চাকে হাইড্রোফোবিনাম দিয়ে যদি বৃদ্ধি পাই তাতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কি, আমরা সিএমএ বৃদ্ধি পেলে সাথে সাথে 200-তে চলে যাব। তো সেখানে আমরা দেখতে পাবো আস্তে আস্তে কমে আসবে তার কষ্টকর লক্ষণগুলো। এরপরে কিছু বাচ্চা পাওয়া যাবে যাদের কোনো অনুভূতি হচ্ছে না। কিরকম অনুভূতি? প্রস্রাব করেছে, প্রস্রাবের উপরে ঘুমিয়ে আছে, বাথরুম করেছে, ওর পরে ঘুমিয়ে আছে, কোনো কান্না নেই। ক্ষুধা লেগেছে, কান্না নেই, কোনো কিছুতেই কাঁদছে না, চুপচাপ। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পাশের বাড়ির লোকজন বলছে তোমাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, সেটা তো বোঝা যায় না, কারণ কি সে রাতে বা দিনে কখনোই কান্নাকাটি করে না। আবার একটা বাচ্চা আছে কি কোনো কিছু হলেই সাথে সাথে কান্না শুরু। আশপাশের লোকজন বুঝতে পারে যে ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে। তো দু ধরনের বাচ্চা কিন্তু আমরা পাবো হাইড্রোফোবিনামে, বা দু ধরনের মানুষ আমরা হাইড্রোফোবিনামে দেখতে পাবো। তো যাই হোক না কেন আমাদের হাইড্রোফোবিনাম দিতে হবে। এখন কথা হচ্ছে হাইড্রোফোবিনাম আরেকটু বড় হয়ে কি করে, পরিবারের কোনো একজন মানুষের সাথে খুব কঠিনভাবে আটকে যায়, তাকে ছাড়া সে কিছু বুঝতেই চায় না। তার সমস্ত সময় জুড়ে, সমস্ত চিন্তা জুড়ে হাইড্রোফোবিনাম এই মানুষগুলো থেকে যায়, যে
সে ছাড়া যেন তার পৃথিবী অচল, সে ছাড়া কোথাও যেতে চায় না, কোথাও থাকতে চায় না, কোথাও ঘুমাতে চায় না, খেতে চায় না, ইত্যাদি ইত্যাদি। এমনও দেখা যায় যে বাচ্চা যার সাথে ওইরকম আঠার মতো লেগে গেছে, সেই মানুষটা যদি তার জরুরি প্রয়োজনে কোথাও বাইরে যেতে চায়, সে তার সাথে যেতে চায়। বাথরুম পেশাব পায়খানায় যেতে চাইলেও তাকে নিয়ে যেতে হয়, এমন একটা অবস্থা। ছোট থাকলে হয়তো বাথরুমের ভিতরে ঢুকিয়ে নিতে হয়, আর একটু বড় হলে তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকে। হাইড্রোফোবিনামের মানুষগুলো যদি আমরা জিজ্ঞাসা করি যে কাকে বেশি পছন্দ করে, সে স্পেশালি কোনো না কোনো একজন মানুষের কথা বলবে। এবং যদি জিজ্ঞেস করা হয় যে কেন তাকে এত বেশি পছন্দ করেন, তাহলে কিন্তু তার কোনো ব্যাখ্যা দিতে পারবে না, মানে তার কাছে কোনো উত্তর নেই, সে কোনো উত্তর দেবে না। দেবে না এই অর্থে কারণ তার কোনো উত্তর জানা নেই। তার একটাই কথা, তার সাথে তার ভালো লাগে, তাই সে থাকে। যে এটাকে আমরা হরিবলি অ্যাটাচমেন্ট উইথ সামওয়ান বলছি। যেমন দেখবেন আমাদের বাড়িতে যদি কুকুর থাকে, সেই কুকুরের প্রতি কেউ একজন বিশেষ নজর দেয় এবং সেই কুকুরটা ওই মানুষটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখে। যখন সে বাড়িতে আসে তখন সে যেখানেই থাক না কেন এক দৌড় দিয়ে তার কাছে চলে আসে, তার শরীরের সাথে একটুখানি শরীর মিশিয়ে সামনে গিয়ে বসে পড়ে বা দাঁড়িয়ে থাকে বা লেজ নাড়াতে থাকে। হয়তো সেই মানুষটার অভ্যাসটা এরকম, যখনই সে বাড়িতে ঢোকে তখন ওই কুকুরটার জন্য কিছু না কিছু নিয়ে ঢোকে এবং সে সেটা খাইয়ে তার রুমে চলে যায়। কুকুরটা তখন ওইটার জন্য অপেক্ষা করতে থাকে এবং পরিবারের অন্য সদস্যের সাথে কিন্তু তার কোনো খারাপ সম্পর্ক নেই, সবাইকেই সে সমানভাবে গুরুত্ব দেয়। কিন্তু স্পেশালি কারো সাথে তার সম্পর্কটা অত্যন্ত নিবিড়, অত্যন্ত গভীর, অত্যন্ত দৃঢ়। আমরা দেখতে পাই যে যদি কোনো মানুষ তার একজন প্রিয় মানুষের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে বা সেই মানুষটা মারা যায়, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কেঁদে ফেলবে। এখানে জিজ্ঞেস করতে হবে যে সে তার এই ভালোবাসার মানুষের প্রতি এত বা প্রিয় মানুষটার প্রতি এত বেশি দুর্বল কেন। সে যদি ব্যাখ্যা দিতে পারে তাহলে তার ব্যাখ্যা আমরা নেব, আর যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে অবশ্যই অবশ্যই হাইড্রোফোবিনামের দিকে দেব। এখন কথা হচ্ছে ব্যাখ্যা কেমন দিতে পারে। ব্যাখ্যা যেমনটাই দিক না কেন সেটা নিয়ে এখন আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা এই আরেকবার শেষ করার পরে কম্পারেটিভলি আলোচনায় যাব, তখন আমরা এই সমস্ত ব্যাখ্যাগুলো নিয়ে কথা বলবো। তো এখন হাইড্রোফোবিনাম মানুষগুলো কতটা পরিবার কেন্দ্রিক সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। আমরা হাইড্রোফোবিনাম